গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা আজ শুনবেন আগাথা ক্রিস্টির লেখা উপন্যাস ক্যারিবিয়ান মিস্ট্রি এর বাংলা অনুবাদে কিছুটা সংক্ষিপ্ত ভার্সন। আজ থাকছে এর প্রথম পর্ব। মিস জেন মার্পল সেন্ট মেরি মিডের শান্ত গ্রামীণ পরিবেশ ছেড়ে বেড়াতে এসেছেন ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপভূমি ওয়েস্ট ইন্ডিজে। এখন বয়স হয়েছে তার। গির্জার কাজেই জীবনে দীর্ঘ বছরগুলো কেটেছে। গত শীতে কঠিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ডাক্তারের উপদেশ ছিল উন্মুক্ত সূর্যালোক স্নানের। এরপরেই ক্যারিবিয়ান সাগরের দ্বীপভূমি ওয়েস্ট ইন্ডিজে আসার রাজসিক ব্যবস্থা করে দিয়েছিল ভাইপো রেমন্ড ওয়েস্ট। রেমন্ড একজন সফল ঔপন্যাসিক। বই থেকে তার আয়ও যথেষ্ট। কর্তব্যবশেই পিসির জীবন আনন্দময় করে তুলতে সে প্রস্তাব করেছিল ওয়েস্ট ইন্ডিজে আসার। গোড়ায় মৃদু আপত্তি প্রকাশ করলেও শেষ পর্যন্ত তিনি সম্মত হয়েছিলেন সেন্ট মেরি মিডের বাড়ি ছেড়ে আসতে। রেমন্ড ব্যবস্থার কোনো ত্রুটি রাখেনি কোনো দিকে। তার এক বান্ধবীর সঙ্গে আকাশপথে এসেছেন ত্রিনিদাদ পর্যন্ত। তারপর সেখান থেকে সমুদ্র তীরে সেন্ট অনরোতে গোল্ডেন পাম হোটেলে। এই হোটেলটা আগে চালাতেন স্যান্ডারসনরা। কিছুকাল আগে তারা ইংল্যান্ডে চলে আসে। তাদের জায়গায় হোটেল চালাচ্ছে কেন্ডাল দম্পতি। রেমন্ডকে তারা নিশ্চিন্ত থাকার আশ্বাস দিয়ে জানিয়েছিল তার পিসির জন্য কোনো ভাবনা তাকে করতে হবে না। এখানে একজন ভালো ডাক্তারও রয়েছেন, দরকার হলেই পাওয়া যাবে। আর তারা নিজেরা তো আছেনই। মলি কেন্ডাল খুব উদ্যমী যুবতী, বয়স 20 ছুঁয়েছে, বেশ হাসি খুশি। মিস মার্পলকে সাদরে অভ্যর্থনা জানিয়ে যথাসময়ে তার জন্য সব রকমের আরামের ব্যবস্থা করে দিয়েছে। মলির স্বামী টিম কেন্ডাল অত্যন্ত সদাশয় যুবক, সামান্য কৃষ দেখতে, গায়ের রং গাঢ়। একেবারে নিজের মতো করে একটা চমৎকার বাংলো পেয়েছেন মিস মার্পল। পশ্চিম ভারতীয় মেয়েরা হাসি মুখে আদেশ পালন করতে সবসময় তৈরি। এখানে আসার পর থেকেই রোজই তিনি বাংলোর সামনে রাস্তা ধরে সমুদ্রের তীরের এলাকায় একটা চেয়ারে এসে বসেন, স্নানের দৃশ্য দেখেন আর অভ্যস্ত হাতে উল বোনেন। সঙ্গী হিসেবে দু একজন বয়স্ক অতিথিকেও পেয়েছেন। এরা হলেন বৃদ্ধ মিস্টার রাফায়েল, ডক্টর গ্রাহাম, ক্যানন প্রেসকট আর তার বোন। এদের সঙ্গে আছেন মেজর প্যালগ্রেভ। একজন বৃদ্ধার পক্ষে উন্মুক্ত সামুদ্রিক পরিবেশ, নিশ্চিন্ত আবাস আর অনর্গল গল্প বলার মতো সঙ্গী, এরপর আর কি চাই? অসংখ্য পামের অরণ্যে রোজকার জীবনযাত্রায় দুদিনেই বেশ অভ্যস্ত করে নিয়েছেন তিনি নিজেকে। আপাতত মেজর প্যালগ্রেভ সঙ্গ দিচ্ছিলেন মিস মার্পলকে। ভদ্রলোক ঘুরেছেন অনেক, দেখেছেন অনেক, তেমনি নিজের অভিজ্ঞতার গল্প করেনও বেপরোয়া ভাবে। কেনিয়ায় না গেলে জায়গাটা সম্পর্কে কোনো ধারণাই করা সম্ভব নয়। জীবনের সেরা 14টি বছর আমার কেটেছে সেখানে। এভাবেই স্মৃতিচারণ করে চলেছিলেন মেজর। মিস মার্পলের মতো একজন নীরব শ্রোতা পেয়ে অতীতের আনন্দের দিনগুলোর কথা শুনিয়ে অপার আনন্দ লাভ করছিলেন তিনি। উপজাতিদের বিচিত্র রীতির রং চড়ানো কাহিনী শুনতে শুনতে মিস মার্পল মেজরকে উৎসাহিত করতে বললেন, আপনার অভিজ্ঞতা সত্যিই বড় বিচিত্র। অবশ্য এই জায়গাটাও চমৎকার। মেজর পালগ্রেভ চারদিকে তাকিয়ে খুশির স্বরে বললেন, হ্যাঁ, সত্যিই চমৎকার। এমন জায়গাতেও নিশ্চয়ই অনেক অদ্ভুত ঘটনা ঘটে থাকে। তা ঘটে বই কি, শুনবেন নাকি? কবছর আগে একটা খুন হয়েছিল। লোকটির নাম হ্যারি ওয়েস্টার্ন। কাগজে এ নিয়ে কদিন খুব লেখালেখিও হয়েছিল। উলের কাঁটা ঘোরাতে ঘোরাতে উৎসুক চোখে মেজরের দিকে তাকালেন মিস মার্পল। হ্যারি ওয়েস্টার্ন তার স্ত্রীর প্রেমিক কাউন্ট ফেরারিকে গুলি করে হত্যা করেছিল। অবশ্য টাকার জোরে সবই পরে ধামাচাপা পড়ে গিয়েছিল। মিস মার্পলের পশমের গুলি গড়িয়ে পড়ে গিয়েছিল। কথা বলতে বলতে মেজর সেটা নিচু হয়ে তুলে দিলেন। আমিও একবার অদ্ভুত এক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম, বলতে লাগলেন মেজর। ঠিক নিজে নয়,
ক্লাবে আড্ডা দেবার সময় এক ডাক্তার ভদ্রলোক তার জীবনের ঘটনা শুনিয়েছিলেন। স্ত্রী গলায় দড়ি দিয়েছিল বলে মাঝরাতে এক তরুণ তাকে ডেকে তুলেছিল। তরুণটি স্ত্রীর খুবই অনুগত ছিল। কিছুদিন যাবৎ সে স্ত্রীর আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিল। কেমন হতাশার ভাব তাকে জড়িয়ে থাকত সব সময়। ডাক্তার ঠিক সময় পৌঁছে উপযুক্ত ব্যবস্থাটি করায় মেয়েটির সে যাত্রায় বেঁচে গিয়েছিল বটে, কিন্তু 1 মাস পরেই ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছিল। খুবই দুঃখের ঘটনা, মৃদুস্বরে বললেন মিস মার্পল। খুনের ঘটনার বর্ণনায় মেজরের উৎসাহ লক্ষ্য করে বেশ কৌতূহলী হয়ে উঠেছেন তিনি। এমনি আরো 2-1টা অদ্ভুত ঘটনার বিবরণ শুনিয়ে মেজর এক সময় বললেন, আমার এক ডাক্তার বন্ধু একবার তার এক বন্ধুর একটা ফটো বের করে দেখায়। বন্ধুটির নাম রবিনসন না কি যেন বলেছিল। সে তার বাড়িতেই ছিল। তার বন্ধুটি আবার সব সময় ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো। অদ্ভুত কিছু দেখলেই ছবি তুলে নিত। রবিনসনদের সদর দরজার সামনে একটা দুর্লভ হিবিস্কাস গাছ দেখতে পেয়ে একটা ছবি তুলে নেয়। ঠিক যেই মুহূর্তে শাটার টেপে তখনই মহিলার স্বামী সামনের দরজা দিয়ে বেরিয়ে আসছিল। ক্যামেরায় সেও ধরা পড়ে গেল। অবশ্য ছবিটা একটু ফোকাসের বাইরে চলে গিয়েছিল। মেজর বললেন, সেই ছবির একটা কপি আপনাকে আমি দেখাতে পারি। ডাক্তার বন্ধু নিছক আমার কৌতূহল মেটাবার জন্য দিয়ে দেন। ছবিতে ধরা পড়া সেই লোকটি এমন এক খুনের আসামি যে ঘটনার রহস্য আজও সমাধান হয়নি। খুনি নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছে। মেজর প্যালগ্রেভ তার ব্যাগ বের করে হাজারো জিনিসের মধ্যে ফটোর খোঁজ করতে লাগলেন। মিস মার্পল বুঝতে পেরেছিলেন মেজর তার গল্পে যথেষ্ট রং চড়াতে ব্যস্ত। এই ধরনের লোকেরা যতবার গল্প শোনায় ততবারই তাতে নতুন করে পলেস্তারা পড়ে। সব ঘটনা প্রায় ভুলেই গেছি। মহিলা বেশ সুন্দরী ছিলেন, কিন্তু কোথায় যেন এই তো বলতে বলতে ব্যাগের ভেতর থেকে একটা ছোট্ট ফটো টেনে বার করলেন। একজন খুনির ছবি এটা। ছবিটা মিস মার্পলের হাতে চালান করবার মুহূর্তে পায়ের শব্দ পেয়ে মিস মার্পলের ডান কাঁধের ওপর দিয়ে দৃষ্টি ফেললেন তিনি। যাচ্ছে তাই, গোল্লায় যাক। বিরক্ত হয়ে হাত গুটিয়ে নিলেন মেজর। সবকিছু আবার মানিব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলেন এবং প্রসঙ্গ সম্পূর্ণ পাল্টে হাতির দাঁতের গল্প করতে শুরু করলেন। পরক্ষণে বলে উঠলেন, হ্যালো। মেজরের কণ্ঠ কেমন কৃত্রিম বলে বোধ হতে লাগলো মিস মার্পলের। এগিয়ে আসা পদশব্দের দিকে তাকিয়ে মেজর বললেন, দেখুন কারা আসছেন। বিখ্যাত ব্যক্তিবর্গ, পুষ্প এবং প্রাণী সংগ্রাহক। মিস মার্পল এগিয়ে আসা 4 অতিথিকে আগেই দেখেছিলেন। বিরাট চেহারার এক ঝাঁক খাড়া ধূসর চুলের মানুষটির নাম গ্রেগ ডাইসন, আর স্বর্ণকেশী স্ত্রী লোকটি তার স্ত্রী লাকি ডাইসন। অন্য দম্পতির একজন ক্রিস চেহারার মানুষ, তিনি কর্নেল এডওয়ার্ড হিলিংডন আর তার স্ত্রী ইভেলিন হিলিংডন। প্রথম দম্পতি প্রকৃতিবিদ, দ্বিতীয় পাখি সম্পর্কে খুব আগ্রহী। মেজর মিস মার্পলের সঙ্গে সকলের আলাপ করিয়ে দিলেন। সকলেই তাকে শুভেচ্ছা জানালেন। ইভেলিন হিলিংডন মিস মার্পলের পাশে বসে তার সঙ্গে গল্প করতে শুরু করলেন। মিস মার্পল ঘাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তবু আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে তাকালেন। তার চোখে পড়ল বেশ একটু দূরে ধনকুবের মিস্টার রাফায়েলের বিরাট বাংলোটা, কিন্তু মানুষজন কাউকে দেখা গেল না সেখানে। ইভেলিনের গল্প শুনতে শুনতে মিস মার্পল অন্য মনস্কভাবে হলেও যথাযথ সায় দিয়ে যাচ্ছিলেন। পুরুষ দুজনকে খুঁটিয়ে দেখতে ব্যস্ত ছিল তার চোখ। এডওয়ার্ড হিলিংডন শান্ত সুদর্শন, বেশ ভালো মানুষ বলেই মনে হয়। আর গ্রেগ ডাইসনের বিরাট চেহারা, বেশ হাসি খুশি প্রাণোচ্ছল। এরপরে মেজরের দিকে দৃষ্টি ফেরালেন তিনি। গোল্ডেন পাম হোটেলের সন্ধ্যা। কোণের দিকে একটা চেয়ারে বসেছিলেন মিস মার্পল। প্রকাণ্ড ডাইনিং রুমটার 3 দিক খোলা, ভেতরে হাওয়া ভাসছিল বেশ মিষ্টি গন্ধ। টেবিলে টেবিলে ছড়িয়ে পড়েছে হালকা রঙিন আলো। আনন্দমুখর এই সন্ধ্যায় বেশিরভাগ মহিলারই দেহে রঙিন সান্ধ্য পোশাক। হলের আলোয় প্রকট হয়ে উঠেছে তাদের বাদামি কাঁধ আর পেলো হাত।
নানা বয়সের মানুষ চারপাশে। প্রৌঢ়ধরীদের দেখে বোঝা যাচ্ছিল তাদের সঙ্গিনীরা তৃতীয় বা চতুর্থ ঘরণী। মধ্যবয়স্ক অনেক দম্পতি এসেছিল উত্তর ইংল্যান্ড থেকে। সন্তানসহ হাসি খুশি এক দম্পতি এসেছে কারাকাস থেকে। দক্ষিণ আমেরিকার নানা রাজ্যের মানুষও কম ছিল না। সকলের মুখে নানান ভাষার শব্দ মিলেমিশে এক বিচিত্র গুঞ্জনধ্বনি তৈরি হয়েছে হলে। আরও ছিলেন দুই ইংরেজ যাজক, একজন ডাক্তার আর একজন অবসরপ্রাপ্ত বিচারক। একপাশে এক চীনা পরিবারকেও চোখে পড়েছিল। দীর্ঘাঙ্গে কালো স্থানীয় যুবতীরা নিপুণ হাতে খাদ্য পরিবেশন করেছিল। তাদের তদারক করছিল ইতালীয় প্রধান ওয়েটার আর পানীয় পরিবেশনকারী। সকলের ওপর সতর্ক নজর রাখছিল টিম কেন্ডাল। তাকে সহায়তা করেছিল তার স্ত্রী মলি। একরা সোনালি চুল আর হাসি ঝলমল মুখের মলিকে বেশ সুন্দর দেখাচ্ছিল। একটু পরে শুরু হলো স্টিল ব্যান্ড। দ্বীপে এই জোরালো বাজনা খুবই জনপ্রিয়, যদিও মিস মার্পলের মোটেই ভালো লাগলো না। গান আর বাদ্যের তালে তালে নাচও শুরু হয়েছিল। মিস মার্পল লক্ষ্য করলেন এই নাচে ব্যায়ামের ধাঁচে অদ্ভুতভাবে সারা শরীর বেঁকে যায়। তরুণ তরুণীরা বেশ উপভোগ করছে। কাজেই টেবিলে বসেছিলেন গোলগাল চেহারার ক্যানন প্রেসকট আর তার বোন। কেমন ভয় জাগানো মুখভার মহিলার, চেহারাও কৃশ। মিস প্রেসকট সারাদিন ধরে কোথায় কোথায় ঘুরেছেন সেই বিবরণ শোনাতে লাগলেন মিস মার্পলকে। এরা দুই ভাই বোন বেশ কিছুদিন গোল্ডেন পাম হোটেলে রয়েছেন। কফি পানের ফাঁকে অতিথিদের সম্পর্কে নানা কথা বলতে লাগলেন। বৃদ্ধ মিস্টার রাফায়েল প্রতি বছরই এখানে আসেন। লোকটি টাকার পাহাড়ের মালিক, বয়স প্রায় ৮০। তার সঙ্গে রয়েছে সেক্রেটারি অল্পবয়সী একটি মেয়ে, এস্থার ওয়াল্টার্স। সে চিস্টারে থাকে, বিধবা। মিস্টার রাফায়েলের সঙ্গে তার ভ্যালিও রয়েছে, তার নাম জ্যাকসন। পক্ষাঘাতগ্রস্ত মিস্টার রাফায়েলের অঙ্গ সংবাহন করে সে একজন নার্সের মতোই। ক্রমে সকলে আলাদা দল করে হল ঘরে ছড়িয়ে পড়েছিল। হিলিংটন ডাইসন 4 জনের দলের সঙ্গে যোগ দিয়েছিলেন মেজর প্যালগ্রিভ। মিস মার্পল সেই দিকে ইঙ্গিত করে তাদের সম্পর্কে কৌতূহল প্রকাশ করলেন। ক্যানন প্রেসকট জানালেন প্রতি বছরই তারা ওয়েস্ট ইন্ডিজে নানা দ্বীপে ঘুরে 3 মাস কাটিয়ে যান। এখানে গত বছরও এসেছিলেন। লম্বা লোকটি হলেন হিলিংটন, তার স্বামী স্ত্রী উদ্ভিদবিদ। অন্য দুজন হলেন আমেরিকান মিস্টার ও মিসেস ডাইসন। ভদ্র মহিলা প্রজাপতির ওপরে লেখালেখি করে থাকেন। পাখির বিষয়েও সকলেই উৎসাহী। এই টেবিলে যাদের নিয়ে আলোচনা হচ্ছিল তাদের দিক থেকে স্টিল ব্যান্ডের শব্দ ছাপিয়ে হাসির শব্দ ভেসে আসছিল। সেদিকে তাকিয়ে মিস মার্পল বললেন, মানুষের পরিচয় জানাটা বেশ আনন্দের এবং মজার। গত বছর আমি ওদের দেখে তো ভেবে নিয়েছিলাম মিসেস ডাইসনই বুঝি মিসেস হিলিংটন, পরে ভুল ভেঙেছিল। মিস মার্পল বললেন, মিস্টার ডাইসন তার স্ত্রীকে ডাকেন লাকি বলে, ওটা কি তার ডাকনাম? মিস্টার ক্যানন বললেন, স্ত্রীর দৌলতে ভাগ্য ফিরেছিল বলে মিস্টার ডাইসন ওই নামেই ডাকে বলে শুনেছি। এমনই একে একে অন্যান্য সকলের সম্পর্ককে নানা কথা জানা হয়ে গেল মিস মার্পলের। একসময় মিস্টার রাফায়েলের টেবিলে দৃষ্টি পড়ল তার। অবিশ্বাস্য ধনী লোকটিকে জরাগ্রস্ত শিকারী পাখি বলে মনে হলো তার। শরীর অত্যন্ত কৃশ, তবে দৃষ্টি বেশ তীক্ষ্ণ। খুবই খিটখিটে মেজাজের হলেও লোকে মানিয়ে নেয় তিনি ধনী বলে। ব্যক্তিত্বও অসাধারণ। ভদ্রলোকের ভ্যালি সঙ্গী সুদর্শন দীর্ঘাকৃতি মিস্টার জ্যাকসন দাঁড়িয়ে আছেন পাশে। শয্যায় বসেই প্রাতরাশ সারলেন মিস মার্পল। চা, সেদ্ধ ডিম আর এক টুকরো পেঁপে। প্রাতরাশ শেষ হলে অভ্যাস মতো হোটেলের পথ ধরে এগোলেন। পথেই দেখা হয়ে গেল মলি কেন্ডেলের সঙ্গে। তার চোখে মুখে কেমন একটা বিপর্যস্ত ভাব। উদ্বিগ্ন হয়ে তিনি জানতে চাইলেন, কি হলো, অমন উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? মলি বিমর্ষভাবে জবাব দিল, খুবই দুঃসংবাদ। সকলেই জানছেন একে একে মেজর প্যালগ্রিভ মারা গেছেন। সে কি, কখন? গতকালকে তাকে বেশি হাসি খুশি দেখেছি।
বিস্মিত হলেন মিস মার্পল। গত রাত্রিতে আকস্মিকভাবে মৃত্যুটা হয়েছে। তিনি রক্তচাপের রোগী ছিলেন, কিন্তু আজকাল তো এই রোগে যথেষ্ট ভালো ওষুধ আছে। তা আছে, সেটা খেতে হয়তো ভুলে গিয়েছিলেন কিংবা বেশি খেয়ে ফেলেছিলেন। ডাক্তার কি বলেছেন? উদ্বিগ্নভাবে জানতে চাইলেন মিস মার্পল। অবসর নেবার পর থেকে ডক্টর গ্রাহাম তো হোটেলেই থাকেন। তিনি দেখেছেন, স্থানীয় ডাক্তারও দেখেছেন। তারা ডেথ সার্টিফিকেট দিলেন। তাদের অভিমত উচ্চ রক্তচাপ থাকলে এরকম হতে পারে। তার উপর গত রাত্রে মদের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। একটু থেমে মলি আবার বলল, কিন্তু আমাদের কাছে ঘটনাটা মস্ত বড় আঘাত। হোটেলের খাবার সম্বন্ধে লোকের মনে সন্দেহ দেখা দিতে পারে। কিন্তু খাদ্যে বিষক্রিয়া আর উচ্চ রক্তচাপের লক্ষণ তো আলাদা। এগিয়ে চলতে চলতে বললেন মিস মার্পল। তার মনে পড়ল গতকালই হিলিংডন আর ডাইসনদের সঙ্গে বেশ হাসি খুশি মেজাজে ছিলেন। কথাটা মনে হতেই তিনি গতি পাল্টে সমুদ্রের তীরে না গিয়ে বারান্দায় ছায়া এসে বসলেন। হাতের উলের কাঁটা খুব দ্রুত চলছিল। আকস্মিক দুঃসংবাদটা তাকে খুবই ছন্দহারা করে তুলেছিল। গতকালই মেজর প্যালগ্রিভ কেনিয়ার কথা, ভারতের কথা, উত্তর পশ্চিম সীমান্ত, তারপর খুনের ঘটনা, অনেক কিছুই সসোৎসাহে শুনিয়েছিলেন। পশমের গুলি পড়ে গেলে মেজর তা তুলে দিয়ে সেই খুনির ফটোর কথাটা বলেছিলেন। তেমন আগ্রহ নিয়ে তখন শুনতে চাননি তিনি। কোনো ক্লাবে তার ডাক্তার বন্ধু শুনেছিলেন তার এক ডাক্তার বন্ধুর কাছে। একজন ডাক্তার ছবি তুলেছিলেন সেই খুনি যখন সদর দরজা দিয়ে বেরিয়ে আসছিল। বিশেষ করে এই ঘটনাটাই ঘুরে ফিরে মনে আসতে লাগলো মিস মার্পলের। ফটোটা দেখাবেন বলে মেজর পকেট ব্যাগ বের করছিলেন। সেই মুহূর্তে তিনি পদশব্দ লক্ষ্য করে তাকিয়েছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন সেই সময় মুখ লাল হয়ে উঠেছিল মেজরের। কেমন কাপা হাতে আচমকা সব গুটিয়ে নিয়েছিলেন। অস্বাভাবিকভাবে হাতের দাঁতে গল্প শুরু করেছিলেন। কয়েক মুহূর্ত পরেই হিলিংডন আর ডাইসনরা তাদের সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই সময় ডান দিকে মাথা ঘুরিয়ে মিস মার্পল তাকিয়েছিলেন। কাউকে দেখতে পাননি। কেবল একটু দূরে হোটেলের দিকে টিম কেন্ডাল আর তার স্ত্রীকে চোখে পড়েছিল। মেজর প্যালগ্রেভ সেদিকে অবশ্য তাকাননি। এই অপ্রত্যাশিত ঘটনাটা নিয়ে মধ্যাহ্নভোজ পর্যন্ত চিন্তায় ডুবে রইলেন মিস মার্পল। বিকেলেও বেড়াতে বেরোলেন না। কি মনে করে ডক্টর গ্রাহামকে তার শরীর ভালো লাগছে না বলে একটা চিরকুট পাঠালেন। ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘদিন ডাক্তারি করার পর অবসর জীবন কাটাচ্ছিলেন ডক্টর গ্রাহাম। বয়স এখন 65 কোঠায়। বেশ সদস্যয় মানুষ। চিরকুট পেয়ে তিনি উপস্থিত হলেন এবং শুভেচ্ছা জানিয়ে মিস মার্পলের শরীরের অসুবিধার কথা জানতে চাইলেন। হাঁটুর ঝামেলা মিস মার্পলের নিত্যসঙ্গী, সে কথাটাই তিনি জানালেন। ডাক্তার যথারীতি ওষুধের কথা লিখে দিলেন। পরে মিস মার্পলের একাকিত্বের কথা ভেবে কথা বলতে লাগলেন। মিস মার্পল নিজের মনে লজ্জিত বোধ করছিলেন। মিথ্যা কথা বলে ডাক্তারকে ডেকে এনেছেন বলে। এছাড়া আর কি বা তার করা ছিল? ব্যক্তিগত জীবনে তিনি সত্যবাদী এবং সত্যকে শ্রদ্ধা করার মানুষ, কিন্তু দরকারে নির্বিচারে মিথ্যার আশ্রয় নিতেও দ্বিধা করেন না। একসময় তিনি নিজেকে প্রস্তুত করে নিলেন। সামান্য কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন, ডক্টর গ্রাহাম, আপনাকে আরেকটা কথা বলতে চাইছিলাম, মেজর প্যালগ্রেভকে নিয়ে। সকালে তার মৃত্যু সংবাদটা পেয়ে খুব আঘাত পাই। হ্যাঁ, এমন হাসি খুশি মানুষটা। গতকালই তিনি দুনিয়ার নানা অঞ্চলের গল্প শোনাচ্ছিলেন। গল্প করার সুযোগ পেলে বেশ বেপরোয়া হয়ে উঠতেন। অনেকে বিরক্ত বোধ করত অবশ্য। মেজর তার ছেলেবেলার কথা শুনিয়েছিলেন। মিস মার্পল অকম্পিত গলায় বলতে লাগলেন, সেই সময় আমি আমার এক ভাইপোর ছবি তাকে দেখাই। আমার কাছে সে চিরকালই খুব আদরের। উনি যখন ছবিটা দেখছিলেন ঠিক সেই মুহূর্তেই ওই যে ফুল আর প্রজাপতি সংগ্রহ করেন কর্নেল আর মিসেস হিলিংটন, ওরা উপস্থিত হন। মেজর তাদের সঙ্গে কথা বলতে বলতে অন্যমনস্কভাবে ছবিটা তার ব্যাগে ঢুকিয়ে ফেলেন। সেই সময়
আর তাকে বিরক্ত করতে চাইনি। ভেবেছিলাম সকালে চেয়ে নেব, কিন্তু সকালেই তো। কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললেন মিস মার্পল। ডক্টর গ্রাহাম সহানুভূতির স্বরে বললেন, সেই ছবিটা আপনি ফেরত চাইছেন, এই তো? সংকোচের সঙ্গে মিস মার্পল বললেন, আমার ভাইপো প্রিয় ডেনচিল 5 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। খুবই বিব্রত বোধ করছি আপনাকে বলতে। মেজরের জিনিসপত্রকে দেখাশোনা করছে জানি না তো, তাই আপনাকে। আমি বুঝতে পারছি। কাল অন্ত্যেষ্টি হবে, তার জিনিসপত্রের ব্যাপারটা কালই দেখা হবে। আচ্ছা, ফটোটার একটু বর্ণনা যদি দেন সুবিধা হয়। মিস মার্পল সহজ গলায় বললেন, ছবিটা তুলেছিল আমার আর ভাইপো। হিবিস্কাস বা লিলি জাতীয় কোনো ফুলের ছবি তুলছিল। সেই সময় ডেনজিল দরজা দিয়ে বেরোচ্ছিল। খুব ভালো ওঠেনি যদিও, কিন্তু ওই ছবি দেখেই আমি তার স্মৃতিচারণ করি। মনে হচ্ছে ছবিটা আপনাকে ফিরিয়ে দিতে কোনো অসুবিধা হবে না, বলে ডাক্তার গ্রাহাম উঠে দাঁড়ালেন। মিস মার্পল তাকে কৃতজ্ঞতা জানালেন। যথাযোগ্য মর্যাদার সঙ্গে পরলোকগত মেজর প্যালগ্রেভের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো পরদিন। কিন্তু এই স্বাভাবিক মৃত্যুর ঘটনা এখানকার সামাজিক আনন্দের জীবনে কোনো দাগ কাটতে পারল না। যেন খুব তাড়াতাড়ি সকলে ভুলে গেল। মেজরকে অবশ্য তেমন করে কেউই চিনতেন না এখানে। নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করতেই বেশি পছন্দ করতেন তিনি, কিন্তু অন্যেরা শুনতে চাইতেন না। বহু বছর আগে স্ত্রী গত হয়েছিল তার। নিঃসঙ্গ জীবন, অতীত দিনের গল্প আর হাসি খুশিতে ভরিয়ে রাখতে চাইতেন। 1 সপ্তাহ পরে হয়তো কেউ আর তাকে মনেও করবে না। মিস মার্পল কিন্তু এত সহজে ভুলতে পারলেন না মেজরের কথা। এতে অবশ্য ব্যক্তিগত কোনো আকর্ষণের ব্যাপার নেই। আলাপচারিতার মাধ্যমে দুজন বয়স্ক মানুষের মধ্যে একটা মানবিক আবেদনের সূত্র তৈরি হয়েছিল। মেজরের দুঃখজনক আকস্মিক মৃত্যুর জন্য তিনি শোক সন্তপ্ত না হলেও তার অভাব বেশ বোধ করছেন। অন্ত্যেষ্টির দিন বিকেলে মিস মার্পল যথারীতি তার পছন্দের জায়গায় বসে উলবুলছিলেন। ডক্টর গ্রাহাম এসে তার সঙ্গে মিলিত হলেন। পরে তিনি দুঃখ প্রকাশ করে জানালেন, মিস মার্পলের মূল্যবান ফটোটি খুঁজে পাওয়া যায়নি। হতাশ কণ্ঠে মিস মার্পল বললেন, কি আর করা যাবে, কিন্তু ছবিটা মেজর প্যালগ্রেভের ব্যাগেই তো ছিল। পকেট, অন্যান্য জিনিসপত্র সবই খুঁজে দেখা হয়েছে। কয়েকটা চিঠি, খবরের কাগজের টুকরো টাকরার সঙ্গে আরও কয়েকটা ফটোও ছিল, কিন্তু আপনি যেমন বলেছেন তেমন কোনো ফটো ছিল না। দুর্ভাগ্য। আপনি যথেষ্ট করেছেন ডক্টর গ্রাহাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা শেষ করে এক মুহূর্ত থামলেন মিস মার্পল। পরে বললেন, বাড়ির বাইরে এমনভাবে মৃত্যু হওয়াটা খুবই দুঃখজনক। ফুসফুসে কোনো দোষ ছিল নিশ্চয়ই। তা মনে হয় না, বললেন ডক্টর গ্রাহাম। মনে হয় উচ্চ রক্তচাপে ভুগতেন। এইসব ক্ষেত্রে অবশ্য মৃত্যু ঘটা স্বাভাবিক, তবে রোগের কথা তো কখনো বলতে শুনিনি। তার চিকিৎসা আগে আমি কখনো করিনি। ব্লাড প্রেশারও নেই, তবে ব্লাড প্রেশারে অ্যালকোহল খুবই ক্ষতিকারক। এই জন্য তো শুনেছি ট্যাবলেট খেতে হয়। হ্যাঁ, ওর ঘরেও সেরেনাইটের একটা শিশি ছিল। আজকাল বিজ্ঞান নানা দিকে কত উন্নতি করেছে। আচ্ছা, বলছেন মেজরের পকেটে কোনো ছবি ছিল না। আপনার বর্ণনা মতো আপনার ভাইপোর ছবি ছিল না, মেজরের নিজের কিছু ছবি ছিল। এরপর মিস মার্পলের হাঁটুর খোঁজ খবর নিয়ে ডক্টর গ্রাহাম বিদায় নেন। মিস মার্পলের মুখে গভীর চিন্তার ছাপ পড়ে তিনি উদাসভাবে পাম শাড়ি আর সুনীল সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন। একটা সন্দেহের নিরসন হয়েছে। এবারে যা জেনেছেন তা নিয়ে তাকে ভাবতে হবে। তার সামনেই ছবিটা মেজর পকেট ব্যাগে রেখেছিলেন, অথচ তার মৃত্যুর পর সেই ছবিটাই পাওয়া গেল না। যেই ছবি এত যত্ন করে রেখে দিয়েছেন, মেজর যে সেটা ফেলে দিতে পারেন না তা সহজে অনুমান করা চলে। ছবিটা তার মৃত্যুর পরেও ব্যাগেই থাকা উচিত ছিল। টাকা চুরি হতে পারে, কিন্তু বিশেষ উদ্দেশ্য না থাকলে কোনো ফটো কেউ চুরি করবে না। যত চিন্তার গভীরে প্রবেশ করছিলেন, মিস মার্পলের মুখ ততই গম্ভীর হচ্ছিল। একটা সিদ্ধান্ত তাকে নিতেই হবে।
রহস্যের গন্ধ নাকে লেগেছে। একেবারেই আকস্মিকভাবে মৃত্যুটা ঘটেছে। ডাক্তারদের মতো অত সরলভাবে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। যদি মেজর অসুস্থ বোধ করেই থাকেন, উচ্চ রক্তচাপের ট্যাবলেট তো তার ঘরেই ছিল, সেটা কেন খাননি? আর যদি রক্তচাপের ব্যাপারটা বানানো হয় আর মেজরের পকেট থেকে ছবিটা সরিয়ে ফেলে থাকে কেউ, তবে নিঃসন্দেহে সেই ব্যক্তির পক্ষেই ওষুধের শিশি তার ঘরে রেখে দেওয়া সম্ভব। তবে মিস মার্পল নিজে কখনো মেজরকে ওষুধ খেতে দেখেননি। উচ্চ রক্তচাপের কথাও কখনো তিনি বলেননি। তবে তার মনে পড়ছে, মেজরের উচ্চ রক্তচাপের কথাটা কেউ যেন তাকে শুনিয়েছিল, কিন্তু কে বলেছিল মনে করতে পারছেন না। মিস মার্পল ধীরে ধীরে একেবারে গোড়ায় ফিরে গেলেন। খুন আর খুনিদের নিয়ে মেজর যে গল্প করেছিলেন সেটাই পর্যালোচনা করতে শুরু করলেন। পরদিন ভোরে ঘুম থেকে উঠেই মিস মার্পল সিদ্ধান্ত নিলেন খুনের ঘটনার সন্দেহ নিরসন করবার জন্য খোঁজখবর নেবেন তিনি। এতে হয়তো উপযাচক হয়ে তাকে একটু বেশি কথা বলতে হবে, তবে বৃদ্ধাদের বেশি কথা বলাটা সকলেই প্রায় মেনেই নেয়, সেই সুযোগই নিতে হবে। কথাবার্তা আলোচনা চালিয়ে তাকে কিছু মানুষ সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। মিস মার্পলের চিন্তা ঘিরে এমনই কয়েকজন মানুষের মুখ পর্যায়ক্রমে ভেসে বেড়াচ্ছিল। মেজর যদি খুন হয়ে থাকেন, তাহলে তিনি তার জীবনের কোনো গোপন রহস্যের জন্য কিংবা অর্থের জন্য অথবা প্রতিশোধের জন্য খুন হননি। মিস মার্পলের ধারণা, মেজর বেশি কথা বলতেন, অনেক কথা সকলে জানতেন। এটাই খুনের মুখ্য উদ্দেশ্য। ডক্টর গ্রাহামের কাছ থেকে বেশ গুরুত্বপূর্ণ একটা খবর জানতে পেরেছেন তিনি। নিজেরই বেশ কিছু ছবি, পোলো খেলার পোশাকের, বাঘ শিকারীর পোশাকের, এমনই ধরনের মেজরের ওয়ালেটে ছিল। এসব ছবি রেখে দেওয়ার কি কোনো উদ্দেশ্য ছিল? মেজর হয়তো ওসব ছবি দেখিয়ে ঘটনার বর্ণনা শুনিয়ে আত্মপ্রসাদ লাভ করতেন। সন্দেহভাজন খুনি হয়তো তাতেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। ভবিষ্যতে তার ফটো দেখিয়েও কোনো কাহিনীর জন্ম নেবার সম্ভাবনা ছিল। মিস মার্পলের মনে পড়ল, খুনের ঘটনার প্রসঙ্গ বলতে গিয়ে পকেট থেকে ব্যাগ বার করে মেজর বলেছিলেন, লোকটাকে দেখে খুনি বলে মনে হয় কিনা বলুন তো। তিনি বুঝতে পারছেন এভাবে সকলকে বলে বেড়ানো তার স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল। খুনের কাহিনীর সঙ্গে অনিবার্যভাবে ছবিটাও নিশ্চয়ই প্রদর্শিত হতো। খুনের গল্প বেশ উৎসাহের সঙ্গে বলতেই লক্ষ্য করেছেন তিনি। সম্ভবত এখানে এই গল্প নিশ্চয়ই তিনি আগেও কাউকে শুনিয়ে থাকবেন। হয়তো কয়েকজন, তাহলেই কাহিনীর বর্ণনার সঙ্গে ছবির খুনের একটা চেহারার আভাস কারো কাছ থেকে নিশ্চয়ই পাওয়া যেতে পারে। হ্যাঁ, এটাই ঠিক পথ, ভাবলেন মিস মার্পল। এভাবেই শুরু করবেন তিনি। তার মনে সন্দেহভাজন ব্যক্তিদের কথা মনে করতে গিয়ে মিস মার্পলের স্মরণে এলো, মেজর যেভাবে খুনির বর্ণনা করেছিলেন তাতে বোঝা যায় সে একজন পুরুষ। কিন্তু এখানে পুরুষ দুজন, কর্নেল হিলিংটন এবং মিস্টার ডাইসন। আপাত দৃষ্টিতে এদের কাউকে খুনি ভাবা যায় না, তবে বাইরের চেহারাটাই তো মানুষের সব নয়। কিন্তু আর কেউ কি থাকা সম্ভব? আশেপাশে তো সেই মুহূর্তে মাথা ঘুরিয়ে আর কাউকে চোখে পড়েনি। কেবল মিস্টার রাফায়েলের বাংলোটা চোখে পড়েছিল। কেউ বাংলো থেকে বেরিয়ে এসে আবার ভেতরে চলে যায়নি তো? মিস মার্পল ভাবলেন, যদি সত্যি এমন হয় তাহলে নির্ঘাত সেই লোক ধনকুবের সেই সঙ্গী জ্যাকসন। ছবির বিষয়ের মতেও কি সেও দরজা দিয়ে বাইরে আসছে? আর সেই সময় নজরে পড়ে গিয়েছিল মেজরের, এবং তিনি চিনতে পেরেছিলেন। দেখাবার জন্য ফটোটা হাতে নিয়ে মেজর মিস মার্পলের ডান কাঁধের ওপর দিয়ে তাকিয়েছিলেন। তখনই কি তিনি দরজা দিয়ে ছবির সেই খুনিকে বাইরে আসতে দেখে সতর্ক হয়ে গিয়েছিলেন? রাতে শুতে যাবার আগে মিস মার্পল তার আগামীকালে কাজের তালিকা করলেন এভাবে: হিলিংটনদের, ডায়সনদের আর আর্থার জ্যাকসন সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। মাঝরাতে ডক্টর গ্রাহামের বরাবরই ঘুম ভেঙে যায়, পরে আবার ঘুমিয়ে পড়েন। আজ রাতে ঘুম ভাঙতেই কেমন একটা অস্বস্তি বোধ করলেন তিনি। অস্বস্তিটা কি কারণে ঠিক বুঝতে পারলেন না, কিন্তু এমন উদ্বেগের ভাব বহুকাল তার হয়নি। সহসা তার মনে হলো মেজরের মৃত্যু সম্পর্কে সব কি ঠিকঠাক আছে, কিন্তু
তিনি তো ব্যাপারটা মেনে নিয়েছিলেন। মেজরের ঘরে সেরেনাইট ট্যাবলেটের শিশি পাওয়া গিয়েছিল, আর মেজর নিজেও তার ব্লাড প্রেশারের কথা সবাইকে বলেছিলেন। না, মেজর মৃত্যুর মধ্যে কোনো রহস্য লুকিয়ে থাকা সম্ভব নয়। নিশ্চিন্ত হয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়লেন ডক্টর গ্রাহাম। জায়গাটা হোটেলের চৌহদ্দির বাইরের খাড়ির পাশে। এখানে এলোমেলোভাবে গড়ে উঠেছে ছোট ছোট কিছু কুটির। তাদেরই একটি ভেতর নিজের বিছানায় উঠে বসেছে ভিক্টোরিয়া জনসন। এই অনরের অন্যতম দ্রষ্টব্য বলা যায় ভিক্টোরিয়াকে। তাকে দেখলে কোষ্ঠী পাথরের করা একটি অপূর্ব ভাস্কর্য বলেই ভুল হয় সকলে। পাশে নিদ্রিত ছিল ভিক্টোরিয়ার সঙ্গী। কোকড়ানো চুলে হাত বোলাতে বোলাতে সে তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলল। আই ওঠ, শিগগির। কি হলো? এখনো রাত শেষ হয়নি। ঘুম জড়ানো গলায় বিশাল দেহে পুরুষটি বলে উঠল। তার সাদা দাঁতের শাড়ি যেন অন্ধকারে ঝিকিয়ে উঠল। কি বলছিস? যে মেজর লোকটা মারা গেছে সেই ব্যাপারটা আমার ভালো লাগছে না। কোথাও একটা যেন গোলমাল আছে। বুড়ো মারা গেছে, এ নিয়ে তুই অত ভাবছিস কেন? পিলগুলোর কথা যে বলতে পারছি না। বেশি করে খেয়ে ফেলেছিলেন হয়তো। ভিক্টোরিয়া রীতিমতো হাঁপাচ্ছিল। সে কাছে গিয়ে এসে বলল, শোন, সকাল হলেই আমি মিসেস কেন্ডালকে বলবো নির্ঘাত কোথাও একটা গোলমাল হয়েছে। লোকটির সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে হয়নি ভিক্টোরিয়ার, তবু তারা দুজনে স্বামী স্ত্রী হয়ে আছেন। সে হাই তুলতে তুলতে বলল, বোকার মতো গন্ডগোল ডেকে আনিস না, এখন ঘুমো। দুজনে আবার পাশাপাশি শুয়ে পড়ল। হোটেলের সামনে বেলাভূমিতে বেলা 11টার মধ্যে বেশ ভিড় জমে ওঠে। সামাজিক মেলামেশার জায়গাটা জমজমাট হয়ে ওঠে। ইভেলিন হিলিংডন জল ছেড়ে তীরে উঠে স্নানের টুপি খুলে বালির উপর বসে পড়ল। ইভিলিনের ডান পাশে একটা চেয়ারে বসেছিলেন সেনেরা দ্য ক্যাসপিয়ারো। তিনি ভেনেজুয়েলা থেকে এসেছেন। খানিক তফাতেই হুইল চেয়ারে বসেছিলেন অর্থবান ব্যক্তি মিস্টার রাফায়েল। আপাতত তিনিই হোটেলের প্রধান ব্যক্তিত্ব। তার দেখাশোনার জন্য পাশে উপস্থিত রয়েছে অ্যাস্থার ওয়াল্টার্স। মিস মার্পলও একপাশে বসে পশম বুনে চলেছেন। তার কান ছিল বাইরে কথাবার্তার দিকে, তবে প্রয়োজনে দু একটা মন্তব্য যে করেছিলেন তা নয়। ইভেলিন হিলিংডন মাঝে মাঝে কৌতূহলী চোখে তাকাচ্ছিল মিস মার্পলের দিকে। একসময় ইভেলিনকে উদ্দেশ্য করে মিস মার্পল বললেন, এমন একটা চমৎকার জায়গায় আসবো আগে কখনো ভাবিনি। এখানে তো আপনি আগেও এসেছেন, তাই না মিসেস হিলিংডন? বার দুয়েক এসেছিলাম। নিশ্চয়ই প্রজাপতির আর ফুলের নেশায়। সঙ্গে আপনার বন্ধুরাও ছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, স্রেফ বন্ধু। কয়েক বছর একসঙ্গে ঘোরাঘুরি করছি। এভাবে শুরু করা কথায় একসময় মেজর প্যালগ্রিফের প্রসঙ্গে চলে এলো। দেখা গেল তার ব্লাড প্রেশার সম্পর্কে দুই রকম ধারণা প্রচারিত, হ্যাঁ এবং না। মিস্টার রাফায়েল তো জোর দিয়ে বললেন, তিনি নিজে আমাকে বলেছিলেন ওরকম কোনো অসুবিধা তার ছিল না। বয়স অনুপাতে তার রক্তচাপ খুবই ভালো ছিল। মিস মার্পল বললেন, শুনেছি তিনি সেরেনাইট নাকি একটা ওষুধ খেতেন। মিস্টার রাফায়েল বললেন, প্রত্যেকেরই নিজের রোগভোগের বিষয়ে সচেতন থাকা উচিত। বেলা 12টা বেজে গিয়েছিল। মিসেস অ্যাস্থার ওয়াল্টার্সের সাহায্য নিয়ে মিস্টার রাফায়েলের উঠে দাঁড়ালেন। তার স্নানের সময় হয়ে গিয়েছিল। দুজনে সমুদ্রের দিকে অগ্রসর হলেন। সেনোরা দ্য ক্যাসপিয়ারোকে উদ্দেশ্য করে মিস মার্পল বললেন, মিসেস টাইসন কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সেই লাকি নিশ্চয়ই অন্য কোনো পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কোথাও। সেনোরা দ্য ক্যাসপিয়ারো উত্তর করলেন, তাই বুঝি? ওর স্বভাবই ওই। ওর স্বামীরও নজর অন্যদিকে, মেয়ে দেখলেই ছোক ছোক করে। হ্যাঁ, আপনার পক্ষে জানা সম্ভব। অফিস ঘরে বসেছিল একা মিসেস কেন্ডাল। হঠাৎ ধবধবে সাদা পোশাকে সজ্জিতা ভিক্টোরিয়া জনসন ঘরে প্রবেশ করল এবং অত্যন্ত সঙ্গোপনী ভঙ্গিতে জানালো, ডাক্তারের কথায় ঘরে কি আছে দেখতে গিয়ে সে পরলোকগত মেজরের বাথরুমে তাকের উপর দাঁতের মাজুন, হজমের ওষুধ, অ্যাসপিরিনের সঙ্গে একটা পিলের শিশিও পেয়েছিল, সেরেনাইট।
আগে কিন্তু সেই শিশিটা সেখানে দেখেনি। তার সন্দেহ কেউ গোপনে পিলগুলো সেখানে রেখেছিল, আর সেগুলো খেয়ে মেজর মারা গেলেন। মলি ভিক্টোরিয়ার কথা গুরুত্ব বুঝতে পেরে তীক্ষ্ণ স্বরে বলল, আমি খোঁজ নিয়ে দেখছি, তোমাকে ওসব ভাবতে হবে না। দয়া করে এই ধরনের বাজে গুজব ছড়িয়ে বেরিও না, তাতে আমাদের হোটেলের ক্ষতি হবে। ভিক্টোরিয়া চলে গেলেই মলি চিন্তিতভাবে কথাটা টিমকে জানালো, কিন্তু সে ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দিল না। তবে বলল, ডক্টর গ্রাহামের কাছে গেলেই ব্যাপারটা পরিষ্কার জানা যাবে। রোজ ঘর সাফাই করতে বলে ঘরে জিনিসপত্র কোথায় কোনটা আছে ভিক্টোরিয়ার মনে গেঁথে গিয়েছিল। মেজরের মারা যাবার পরদিনের আগে সে বাথরুমের তাকে সেরেনাইটের শিশি কখনো দেখেনি। তার বিশ্বাস, নিশ্চয়ই কেউ বিষের বড়ির শিশি সেখানে রেখে গিয়েছিল। কেন্ডাল দম্পতি এসব কথাই ডক্টর গ্রাহামকে জানান। তিনি ব্যাপারটা যাচাই করবার জন্য তখনই ভিক্টোরিয়াকে ডেকে পাঠালেন। ভিক্টোরিয়া এসে বেশ জোরের সঙ্গেই একই কথা শোনালো ডাক্তারকে। ব্যাপারটা একেবারেই যেন তার মাথায় গেঁথে গিয়েছিল। ডাক্তার বললেন, ওটা বিষ নয় মেয়ে, খুব ভালো আর দরকারি ওষুধ। অসুখ থাকলে ওই ওষুধ মানুষকে খেতে হয়। তুমি মিছেই ভেবে হয়রান হচ্ছ। উহ, বাঁচালেন আপনি আমাকে। ডাক্তারের দিকে তাকিয়ে হাসতে লাগলো ভিক্টোরিয়া। স্থানীয় মেয়েটি চলে গেলে ডাক্তার গ্রাহামের মনের রাতের অস্বস্তিটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। তার মনের চাপটা যেন হঠাৎই বেড়ে গেল। মিস্টার রাফায়েলের সেক্রেটারি এস্থার ওয়াল্টার্স খুব সুন্দরী না হলেও যথেষ্ট আকর্ষণীয়। সেদিন বিকেলে তার সঙ্গে বসে গল্প করছেন মিস মার্পল। মেয়েটিকে একটু যাচাই করা তার উদ্দেশ্য। কথার ফাঁকে মিস মার্পল ওয়াল্টার্সের প্রসঙ্গ তুললেন। ও খুবই কাজের লোক, অঙ্গ সংবাহক হিসেবেও যথেষ্ট দক্ষ, বলল মিস ওয়াল্টার্স। মনে হয় অনেকদিন আছে মিস্টার রাফায়েলের কাছে, জানতে চাইলেন মিস মার্পল। খুব বেশি দিন নয়, 8-9 মাস হবে। বিবাহিত নিশ্চয়ই? মনে হয় না, বেশ সুদর্শন যুবক। আমারও তাই মনে হয়, খুবই নিরাসক্তভাবে জবাব দিল এস্থার ওয়াল্টার্স। মিস মার্পলের মনে হলো স্বামীহারা বলে হয়তো এমন মানসিকতা হয়েছে। আপনি কি মিস্টার রাফায়েলের কাছে অনেকদিন কাজ করছেন? বছর 5 হবে। স্বামী মারা যাবার পর মেয়েটির জন্য একটা কাজের দরকার হয়ে পড়েছিল। দৃষ্টিতে খানিকটা কৌতুক, খানিকটা সহানুভূতির আভাস ফুটিয়ে মিস মার্পল বললেন, মিস্টার রাফায়েলের কাজ করা খুবই কঠিন, তাই না? কঠিন ঠিক নয়, বুঝে চলতে হয়। মাঝে মাঝে পরস্পর বিরোধী কথা বলেন, এই যা। মনে হয় খুব অল্পেই কোনো মানুষ সম্পর্কে বিরূপ ধারণা করে ফেলেন। তবে আমি ভালোই মানিয়ে চলতে পারছি। মিস্টার জ্যাকসনকেও খুব বাধ্য বলে মনে হয়। ও খুব কৌশলী আর যথেষ্ট বুদ্ধিমান। এমনই কথাবার্তার ফাঁকে নানা প্রসঙ্গ উত্থাপন করে মিস মার্পল। একসময় চলে এলেন 4 প্রকৃতি প্রেমিক ডায়সন আর হিলিংডনদের বিষয়। এস্থার ওয়াল্টার বলল, ওরা 4 বছর ধরে এখানে আসছেন। তবে গ্রেগরি ডায়সন অনেকবার এসেছেন। সম্ভবত প্রথম স্ত্রীর সঙ্গে প্রথম এসেছিলেন। তার শরীর তখন ভালো ছিল না। তিনি কি মারা যান, না বিবাহ বিচ্ছেদ? খুব সম্ভব এদেশেই ওয়েস্ট ইন্ডিজের কোনো দ্বীপে মারা যান। মনে হয় কোনো গোলমাল ঘটেছিল। তবে স্ত্রী সম্পর্কে উনি কিছু বলতে চান না। সবই অবশ্য আমার শোনা কথা। ও আচ্ছা, তারপরে বুঝি লাকি নামের মহিলাকে বিয়ে করেন? নামটা খুব অদ্ভুত। শুনেছি আগের স্ত্রী বর্তমান স্ত্রীর আত্মীয়া। হিলিংটনদের সঙ্গে ওদের পরিচয় বোধ হয় অনেক দিনের। বছর 3-4 আগে এখানেই সম্ভবত আলাপ হয়। হিলিংটনদের খুবই শান্ত প্রকৃতির বলে মনে হয় আমার। হ্যাঁ, দুজনে খুবই নম্র। সবার কাছে তো শুনতে পাই ওদের দুজনের মধ্যে মনের টান খুব। কেন, আপনার সেরকম মনে হয় না? বলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এস্থার ওয়াল্টার্স। এরপরে আসলো প্রসঙ্গ মন নিলেন মিস মার্পল। বললেন, আচ্ছা, আপনার কি মনে হয় যা ব্যাপার চলছে সে বিষয়ে মিস্টার ডায়সন ওয়াকিবহাল? আমার কোনো ধারণা নেই। স্পষ্ট বিরক্তি প্রকাশ পেল এস্থার ওয়াল্টার্সের কণ্ঠে। যাই বলুন, মিস্টার প্যালগ্রিফের ব্যাপারটা খুবই দুঃখজনক। কেন্ডালরাও বিপাকে পড়ে গেল। হ্যাঁ,
ওদের হোটেলেই তো ঘটনাটা ঘটলো। মাত্র 6 মাস হলো ওরা স্যান্ডারসনদের কাছ থেকে হোটেলের দায়িত্ব নিয়েছে। তবে এখানে তো আনন্দের পরিবেশ। মৃত্যুর ঘটনা অতি অল্প সময় মানুষের মনে স্থায়ী হয়। এ কথা আমিও মলিকে বলেছি। ও খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে। মিসেস কেন্ডালকে দেখে অবশ্য খুবই উদ্বেগহীন মনে হয়। আমার মনে হয় ওর স্বামীর দুশ্চিন্তাই বেশি। মলি জোর করে হাসি খুশি থাকে। হোটেলের ভবিষ্যৎ নিয়ে আগে থেকে ভেবে ভেবে কেমন যেন ভারসাম্যহীন হয়ে পড়েছে। বেচারি, খুবই দুঃখজনক। তবে মৃত্যুটা তো খাদ্যে বিষক্রিয়া বা ওই ধরনের কিছু নয়, তাই রক্ষে। এসব ক্ষেত্রেই মানুষের সন্দেহ জাগে। তবে একটা অদ্ভুত ব্যাপার হলো, মেজর প্যালগ্রিফের কাছে কখনো শুনতে পাইনি যে তার উচ্চ রক্তচাপ ছিল। আপনাকে কোনোদিন বলেছিলেন? কেউ হয়তো মিস্টার রাফারকে বলে থাকতে পারে, তবে মিস্টার রাফায়েল আবার উল্টো কথা বলেন। জ্যাকসন একবার আমাকে বলেছিল মেজরের মদ খাওয়া কমিয়ে দেওয়া উচিত। মেজর প্যালগ্রিফকে তার বকবকানি স্বভাবের জন্য দেখছি অনেকেই পছন্দ করতো না। বিরক্তিকরভাবে তিনি বারবার একই কাহিনী শোনাতেন। হ্যাঁ, নানা কৌশল করে তার গল্প বন্ধ করতে হতো। আমার অবশ্য বারবার একই গল্প শুনতে অসুবিধা হয় না, কারণ শোনার পর তার আবার মনে থাকে না। মৃদু হাসলেন মিস মার্পল। একটা কাহিনী শোনাতে তিনি খুব ভালোবাসতেন। আবার বললেন মিস মার্পল, একটা খুনের কাহিনী। আপনাকেও নিশ্চয়ই সে গল্প শুনতে হয়েছে। মনে হয় শুনেছিলাম। স্ত্রী তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গ্যাসের উনুনে তার মাথা চেপে ধরে খুন করেছিল। না, ওই গল্প নয়। একটা ছবি ছিল মেজরের কাছে, সবাইকে দেখাতেন। ঠিক মনে করতে পারছি না। আপনাকে দেখিয়েছিলেন? দেখাতে নিয়েছিলেন, তখনই বাধা পড়ে যায়। অনেক চেষ্টার পর মিস প্রেসকটকে একান্তে পেয়ে মিস মার্পল নানা বিষয়ে আলোচনা জুড়লেন। একসময় ডাইসনদের প্রসঙ্গ এলো। মিস প্রেসকট বললেন, প্রথম স্ত্রীর বিষয়ে মনে হয় কিছু কুৎসা রটনা হয়েছিল। তিনি এখানেই সম্ভবত মার্টিনিক বা টোবাগো দ্বীপে মারা যান। শুনেছি ওই অদ্ভুত নামধারী লাকি প্রথমা স্ত্রীর মাস্তুতো বোন। লোককে এ নিয়েও মাতানো কথা বলতে শুনেছি। তাই নাকি? বললেন মিস মার্পল। মিস্টার ডায়সন তো শুনেছি প্রথম স্ত্রীর মৃত্যুর 1 মাসের মধ্যেই দ্বিতীয় বিয়েটা করেছিলেন। মাত্র 1 মাস? নিশ্চয়ই এর সঙ্গে টাকা পয়সার ব্যাপার ছিল। ঠিক জানি না, তবে মিস্টার ডায়সন তো শুনতে পাই প্রায় নাকি মজা করে বলেন লাকি তার ভাগ্য ফিরিয়েছে। হ্যাঁ, আমিও শুনেছি কথাটা। দ্বিতীয়জন অবশ্য খুবই সুন্দরী, তবে যতদূর জানি প্রথমা স্ত্রীর স্বামীর জন্য যথেষ্ট টাকা করে রেখে যান। হিলিংডনদের অবস্থাও বোধ হয় খুবই ভালো। আমিও সেরকমই শুনেছি। ইংল্যান্ডে নিজস্ব বাড়ি আছে, সারা শীতকালটা বেরিয়ে বেড়ায়। এই সময় ক্যানন প্রেসকট এলেন। মিস প্রেসকট তার সঙ্গে বেড়াতে চলে গেলেন। চেয়ারে একাই বসে রইলেন মিস মার্পল। একটু পরে পাশ দিয়ে হোটেলের দিকে যেতে যেতে মিস্টার গ্রেগরি ডাইসন মিস মার্পলকে দেখিয়ে একগাল হেসে চলে গেলেন। মিস মার্পল ভাবতে লাগলেন, সবকিছু কেমন খাপে খাপে মিলে যাচ্ছে। মিসেস ডায়সনের মৃত্যুর কাহিনী, মেজর প্যালগ্রিফও একজন স্ত্রী হত্যাকারী পুরুষের কাহিনীও বলেছিলেন। হঠাৎ পেছনের শব্দ পেয়ে চিন্তার সূত্র ছিঁড়ে গেল। তাকিয়ে দেখেন লাকি এগিয়ে আসছে। গ্রেগকে এদিকে দেখেছেন? এইমাত্র তো হোটেলের দিকে গেলেন। আশ্চর্য, অথচ আমি। বলতে বলতে লাকি দ্রুত হোটেলের দিকে চলে গেলেন। এই সময় মিস মার্পল দেখতে পেলেন মিস্টার জ্যাকসনের সাহায্যে হুইল চেয়ারে বসে মিস্টার রাফায়েল সকালে ভ্রমণে বেরিয়েছেন। ভদ্রলোকের সঙ্গে একা কিছুক্ষণ কথা বলার ইচ্ছা ছিল তার। হুইল চেয়ারে কাছাকাছি আসতেই তিনি সরাসরি বললেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল মিস্টার রাফায়েল। বলুন, কি দরকার? নিশ্চয়ই আফ্রিকার কোনো মিশন কিংবা গির্জার সারাইয়ের জন্য চাঁদা চাইবেন। হ্যাঁ, এসব ক্ষেত্রে কিছু চাঁদা পেলে তো খুশি হওয়াই যায়। তবে আপাতত আমার জিজ্ঞাসা হলো, মেজর প্যালগ্রিফ আপনাকে কি কোনো খুনের গল্প বলেছিলেন? ওহ, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন মিস্টার রাফায়েল। আপনি কেউ শুনেছিলেন দেখছি। আপনাকে ঠিক কি বলেছিলেন জানতে ইচ্ছে করছে।
মনে হয় স্বর্ণকেশী কোনো তরুণী স্বামীকে খুন করেছিল। একটু থিতিয়ে গেলেন মিস মার্পল। তবু জানতে চাইলেন, কিভাবে? বিষ খাইয়ে? না, খুব বুদ্ধি খাটিয়েছিলেন মহিলা। ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গ্যাসের উনুনে চেপে ধরেছিলেন, তারপর রটিয়ে দিয়েছিলেন আত্মহত্যা বলে। মেজর কোনো ফটো দেখিয়েছিলেন আপনাকে? কার? সেই স্ত্রীলোকটির? না। এই সময় ডাক্তার গ্রাহাম একটা বই হাতে এসে চেয়ারে বসে পড়লেন। তাকে দেখে মিস মার্পল জিজ্ঞেস করলেন, টিম কেন্টাল খুব চিন্তিত দেখছি। হ্যাঁ, আমরা সকলেই তো চিন্তিত রয়েছি। নিশ্চয়ই মেজর প্যারাগ্রাফের মৃত্যুর ব্যাপারে ভাবছেন। না, স্ত্রীকে নিয়ে ভাবনায় পড়েছি। মাঝে মাঝে খুব খারাপ স্বপ্ন দেখে ভয় পায়। কী ধরনের স্বপ্ন দেখে? কারা সব ওকে তাড়া করে, তার উপর নজর রাখে, জেগে উঠেও সেই রেশ থেকে যায়। ইদানিং মেজর প্যারাগ্রাফের মৃত্যুর পর থেকে কেমন যেন পাল্টে যাচ্ছে দিন দিন। কোনো ডাক্তারের নাম একদম শুনতে পারে না। দেখি কি করা যায়। এবারে উঠি মিস মার্পল, কিছু কাজ পড়ে আছে। বিদায় নিল টিম ক্যান্ডেল। অদূরে একটা চেয়ারে বসেছিলেন ডাক্তার গ্রাহাম। তার দিকে তাকিয়ে মনস্থির করে নিলেন মিস মার্পল। তারপরে উঠে ডক্টর গ্রাহামের মুখোমুখি চেয়ারে বসে পড়লেন। আপনার কাছে মাপ চাইতে এলাম ডক্টর গ্রাহাম। সেদিন ইচ্ছে করেই মিথ্যা কথা বলেছিলাম। অবাক হয়ে তাকালেন ডক্টর গ্রাহাম। বললেন, এ নিয়ে অত ভাববার কি আছে? কি হয়েছে বলুন শুনি। এক ভাইপো ছবির বিষয়ে বলেছিলাম, মেজর প্যালগ্রিফকে দেখিয়েছিলাম। তিনি সেটা আমাকে ফেরত দেননি। হ্যাঁ, মনে পড়েছে, ফটোটা খুঁজে পাওয়া যায়নি। আসলে এরকম কোনো ফটো ছিল না। কি বলছেন? তাহলে বলেছিলেন কেন? এরপর মিস মার্পল সব কথা খুলে বললেন। মেজর প্যালগ্রিফের খুনের কাহিনী, একটা ফটো বার করা, তারপর কিভাবে দেখাতে গিয়ে ব্যর্থ হন। সব শেষে দুঃখ প্রকাশ করে বলেন, আমার মনে হয়েছিল মিথ্যা কিছু বললে হয়তো ফটোটা দেখা সম্ভব হতে পারে। কোনো খুনের ফটো আপনাকে মেজর দেখাতে চেয়েছিলেন? হ্যাঁ, ওরকমই বলেছিলেন তিনি। আশ্চর্য ব্যাপার হলো, তার পরদিনই তিনি মারা যান, আর ফটোটাও অদৃশ্য হয়। ডক্টর গ্রাহাম অদ্ভুত দৃষ্টিতে মিস মার্পলের দিকে তাকালেন। মিস মার্পল ক্ষমাচর ভঙ্গিতে বললেন, এখন আপনি আমার কথা নিশ্চয়ই অবিশ্বাস করবেন না। আমি পরে স্থির করি সব কথা আপনাকে বললে হয়তো কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। গল্পের আসবে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আগাথা ক্রিস্টির লেখা উপন্যাস এ ক্যারিবিয়ান মিস্ট্রি, এর বাংলা অনুবাদ। আসছিল প্রথম পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশের সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।